আমি নাসরিন সত্তার। আমি কনজুমার লিমিটেডের চেয়ারম্যান। আমি এখানে ওই অফিসেই বসে আছি এখন। আমাদের এটা একটা কোম্পানি যেটা 30 বছর থেকে চলছে, আর এখান থেকে আমরা মোরলেস HR বিজনেস করি, আমরা আউটসোর্সিং করি। তারপরে এই প্ল্যাটফর্ম ইউজ করে আমি অনেক ট্রেনিং দিই মেয়েদেরকে। সাইড বাই সাইড আমি আরও বড় বড় দুটো কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। একটা হচ্ছে রবি এক্সিয়েটা, এটা একটা মালয়েশিয়ান বেসড কোম্পানি, বাট বাংলাদেশেও ওদের শেয়ারস আছে। তো রবি এক্সিয়েটার দুইটা সাবসিডিয়ারি কোম্পানি আছে, রেড ডট আর এক্সেন্টেক। ওই দুটারও আমি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। আর আমি আরেকটা বড় কোম্পানি এসিআই কংগ্লোমারেট, যেটা বড় এসিআই লিমিটেড, এসিআই ফর্মুলেশনস, ওগুলো সবগুলোর আমি বোর্ডে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। আর এসিআই ফর্মুলেশনসে আমি অডিট চেয়ারম্যান অলসো। আমি অ্যাকচুয়ালি আমার মেইন ক্যারিয়ার হচ্ছে ব্যাংকিং সেক্টরে। আমি 23 বছর ব্যাংকে ছিলাম। আমার ফার্স্ট ব্যাংক যেটা জয়েন করেছিলাম সেটা ছিল ANZ গ্রিনলেস ব্যাংক, যেটাকে পরে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কিনে নিল। তো আই স্পেন্ড 23 ইয়ার্স ইন দ্য ব্যাংকিং সেক্টর। আচ্ছা, আমি যখন ছোট ছিলাম, স্কুলে ছিলাম, তারপরে আমি কলেজে যখন গেলাম, তখনকার দিনে কিন্তু মেয়েরা খুব কম বাইরে চাকরি করতো, কিন্তু আমার সবসময় একটা প্যাশন ছিল যে আমি একটা প্রফেশনাল ওয়ার্ল্ডে ঢুকবো। তো আমার ইচ্ছা ছিল ফার্স্টে ডক্টর হওয়ার। তো আমি ইন্টারমিডিয়েট সায়েন্সে ঢুকলাম, যে প্রিপেয়ারিং টু বি আ ডক্টর। বাট তখনকার দিনে আমাদের বিএটি খুব আগেই হয়ে যেত। তো আমার বিয়ে কলেজে থাকতে থাকতেই আমার বিয়ে হয়ে গেল। কিন্তু আমার মা আমাকে প্রমিস করেছিল যে তোমার বিয়ে হলেও তুমি পড়াশোনাটা শেষ করবে। তো আমার মা আমার লাইফে খুব ইম্পর্টেন্ট পার্ট একটা প্লে করেছেন। তো আমি ঠিকই আমার পড়াশোনা শেষ করলাম। আমার দুটো বাচ্চা হলো। তারপরে আমি তখন নিয়ে আমি ভাবলাম যে ডক্টর তো আর হতে পারলাম না, বিকজ আমি সায়েন্সটা আমার ডিসকন্টিনিউ করতে হলো। তো আমি ফার্স্টে ঢুকলাম একটা স্কুলে, সানবিম স্কুল, ওটা যে এখন খুব নাম করা স্কুল। বিকজ আমার বাচ্চারা তখন একটু বড় হয়েছে, ওরাও ওই স্কুলে যেত, আমি ওই স্কুলে পড়াতাম। তো ওখানে আমি বেশ কয়েক বছর পড়িয়ে বাচ্চারা যখন আরেকটু বড় হলো, আমি তখন একটু রিয়েল প্রফেশনাল ওয়ার্ল্ডে ঢুকলাম। অ্যান্ড আমি বাই চান্স আমি একটা ডিনারে ANZ গ্রিনলিজের এরিয়া ম্যানেজার, উনি ব্রিটিশ ম্যানেজার ছিলেন। তো উনি আমার সাথে গল্প করতে করতে বললেন যে তুমি ব্যাংক জয়েন করো না কেন? তো আমি তখন বললাম আমার তো কোনো ব্যাংকিং এক্সপিরিয়েন্স নাই। ব্যাংকিং তো আমি যতদূর জানি অনেক লেট নাইট ওয়ার্ক, তারপরে অনেক কঠিন ওয়ার্ক। তো উনি বললেন না, তুমি জয়েন করো। আমি প্রমিস করলাম আমরা 6 মাস তোমাকে ট্রেনিং দিয়ে তুমি তারপরে দেখো তোমার কেমন লাগে। তো এনিওয়ে আমি, আমার হাজব্যান্ড, আমার মা, আমার বাচ্চারা, আমার ফ্যামিলি, আমার শ্বশুর শাশুড়ি সবাই আমাকে সাপোর্ট দিল, এনকারেজ করলো। ঠিক আছে, তুমি যখন একটা অফার পেয়েছো ব্যাংক জয়েন করার জন্য, জয়েন করো ব্যাংক। আর ওই ব্যাংকে কোনো মেয়ে ম্যানেজমেন্টে ছিল না তখন। আম টকিং অ্যাবাউট 1986। তো ব্যাংকেরও ইচ্ছা যে ওদের ইয়েটা বদলাবার জন্য, ওদের যেটা ওরা একটা মেল সেন্ট্রিক ব্যাংক আর কি। তো ওরা চাচ্ছিল যে একটু মেয়েদের ঢুকালে একটু ওদের ইয়েটাও ভালো হবে আর কি, প্রোফাইল ইয়ে। তো এনিওয়ে আমি ব্যাংকে জয়েন করলাম। ঠিকই ওরা 6 মাস আমাকে ট্রেনিং দিল। বম্বে গেলাম, এখানে গেলাম, ওখানে গেলাম। অ্যান্ড দেন আই রিয়েলাইজ দ্যাট কিছুই রকেট সায়েন্স না, ইটস হাউ ইউ অ্যাপ্লাই ইউর সেলফ। অ্যান্ড ওটা আমি খুব বড় একটা জিনিস শিখলাম, বিকজ 6 মাসে আমি রিয়েলাইজ করলাম আমি তো সব কিছুই পারছি। তো ব্যাংকে আমি অনেক বছর কাটালাম। আমি ব্যাংকে in the course of many years I became the regional head for development organization. So ওটা একটা বড় পোর্শন অফ ব্যাংক ছিল, আর ওটার থেকে অনেক প্রফিট করতো ব্যাংক। তখন বাই দেন কিন্তু 2000 সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ANZ গ্রিনলিজকে কিনে নিল। সো আই বিকেম পার্ট অফ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। তখন অনেকে কিন্তু ছেড়ে দিল ব্যাংক, যে একটা ডিফারেন্ট কালচারে ঢুকেছি, আমরা পারবো না। কিন্তু আই স্টেড অন, বিকজ আই সেড টু মাই সেলফ দ্যাট I must learn to adapt to change, and I must sometimes leave my comfort zone. তো আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকেই থাকলাম। ওখানে আস্তে আস্তে আমি বড় একটা পজিশন পেলাম। কিন্তু তখনও আমার একটা প্যাশন ছিল যে না, আমি আরও বেশি চাই,
তখন আমার একটা ছোট টিম ছিল, আমার 5 জন টিম মেম্বার্স ছিল। তো ওরা আর আমি ওদেরকেও আমি খুব মোটিভেট করেছি, অ্যান্ড ওরাও অনেক কিছু আমার থেকে শিখেছে, অ্যান্ড আই হ্যাভ টু সে আমিও ওদের থেকে অনেক কিছু শিখেছি। অ্যান্ড এখন আমার সব টিম মেম্বার্স যারা ছিল ওরা সবাই বড় বড় পজিশনে আছে। Some of them are overseas, holding important positions, banking side, and some are in Dhaka. So then আমি রিয়েলাইজ করলাম যে আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আই রিচ মাই পিক, মানে একটা রিজনাল হেড হয়ে গেছি। তারপরে এখন আমি কি করব? তো তখন বিকজ আমি কিন্তু কমফোর্টেবলিই ছিলাম, বাট আমার প্যাশনটা খুব বেশি ছিল। তখন একটা জব ওপেনিং হলো সিইও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আফগানিস্তানে। তো ওটায় বেশ কয়েকজন অ্যাপ্লাই করলো, আমিও অ্যাপ্লাই করলাম। তো আমাদের রিজিয়নাল হেড ব্যাংকের উনি বসতেন মুম্বাইতে। তো উনি যখন দেখেছেন যে আমি অ্যাপ্লাই করেছি, যে একটা মেয়ে অ্যাপ্লাই করেছে, এত বড় একটা চ্যালেঞ্জিং দেশে যাবে, তো উনি বললেন তুমি আসো আমাকে বম্বেতে মিট করো এসে। তো আমি ওনাকে গিয়ে মিট করলাম। তো বললো তুমি কেন বম্বে আফগানিস্তান যেতে চাচ্ছ? আমি যেতে চাচ্ছি বিকজ ইটস এ চ্যালেঞ্জিং জব, আই লাইক চ্যালেঞ্জিং জবস, বাট মোস্ট অফ অল ইটস অ্যান অপরচুনিটি ফর মি টু বিকাম আ সিইও অফ আ ব্যাংক। তখন কিন্তু আমাদের দেশে এটলিস্ট কোনো সিইও ছিল না মেয়েদের সাইড থেকে। সো আমি গেলাম, ওনারা পরে অফকোর্স বুঝলেন যে আমি খুব সিরিয়াস অ্যাবাউট ইট। আমি গেলাম ঠিকই আফগানিস্তানে, ওখানে 2.5 বছর ছিলাম, অনেক কিছু শিখলাম। আর আমি একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা শিখলাম, যে আমি তো কোনো দিন সিইও হইনি। তো আমার সবচেয়ে আগে আমি করেছি কি, সব ডিপার্টমেন্টে গিয়ে গিয়ে আমি কে কী করে ওগুলো শিখেছি। 2 সপ্তাহ করে প্রত্যেক ডিপার্টমেন্টে আমি টাইম কাটিয়েছি। তো বিকজ আই ডিডন্ট ফিল এম্বারেসড, যে আমি জানি না যে ওটা প্রশ্ন করে জানা, ওটা ইজ নাথিং এম্বারেসিং, ইটস হাউ ইউ লার্ন। সো এনিওয়ে, তারপরে আমি 2.5 বছর ওখানে কাটালাম। আমার চ্যালেঞ্জেস ছিল অনেক, ওখানে বম ব্লাস্ট হয়েছে আমি থাকতে থাকতে, বাট সামহাও আমার ফিয়ার ফ্যাক্টরটা কোনো দিন আমাকে এফেক্ট করেনি। তো ওইখানে যখন আমি ছিলাম তখন আমি রিয়েলাইজ করেছি যে আমি যদি আফগানিস্তান আসতে পারি, অন্য মেয়েরা কেন আরও বড় বড় চাকরি নিতে কেন পারে না? বিকজ ইট ইজ আপ টু ইউ। সো আমি বাংলাদেশে এসে আমি ডিসাইড করলাম যে আমি মেয়েদেরকে একটা লিডারশিপ সফট স্কিলসের উপরে ট্রেনিং দিব। তো এটা আমি ট্রেনিংটা স্টার্ট করলাম। ফার্স্ট টাইম স্টার্ট করেছে ইবিএল ব্যাংকে, অনেকগুলো ট্রেনিং দিলাম মেয়েদেরকে। আর লিডারশিপ স্কিলস হলো, আমি ওদের ব্যাংকিং শেখাচ্ছি না, আমি ওদের সফট স্কিলস, যে তোমরা লিডার হতে পারবে, তোমরা ফিয়ার ফ্যাক্টর কোনো দিনও তোমাদের ভিতরে এনো না, তোমরা বিলিভ ইন ইয়োর সেলফ, দ্যাট তুমি যদি চাও তুমি করতে পারবে। আর তুমি যদি সবাই হেল্প করতে পারবে তোমাকে, কিন্তু তোমার ভিতর থেকে যদি আসে না তোমার প্যাশন, যে আমি করতে চাই এটা, তাহলে কিন্তু হবে না। সো ইট হ্যাজ টু কাম ফ্রম উইদিন ইউ অ্যান্ড আদার পিপল উইল হেল্প ইউ। সো ওই ট্রেনিংয়ে আমি এগুলো শেখাতাম ওদেরকে। তারপরে ওদেরকে গ্রুমিং এটিকেট, কী কাপড় পরা উচিত, কীভাবে ব্যাংকে কাস্টমারদের সাথে ডিল করা উচিত। তো এই ট্রেনিংটা আমি এখনও কন্টিনিউ করছি কিন্তু। So it's something that I've always wanted to do, and I'm still doing the training sessions for different banks and organizations. আমি যখন ঢাকায়, আমার একটা টিম ছিল, ওই টিমে ছিল 2 জন মেয়ে, 3টে ছেলে, আমরা 5 জন ছিলাম অল টুগেদার। অ্যান্ড ওরা কিন্তু খুব ইয়াং ছিল তখন, নতুন নতুন ব্যাংকে ঢুকেছে অ্যান্ড অল দ্যাট। তো আমি তো বেশ অনেক দিন থেকেই ব্যাংকিংয়ে ছিলাম। তো আই felt like I could lead them the right way. তো আমার ফিলসফি ছিল যে আমি ওদের শেখানো যে হ্যাঁ, তোমরা নিজে থেকে, তোমাদের নিজের উপরে বিশ্বাস থাকা উচিত। তোমাদের যদি তোমরা উপরে উঠতে চাও, তোমাদের এটা তোমাদের উপরে, আমরা তোমাদের হেল্প করব কিভাবে কাজ করতে হবে, কিভাবে কাস্টমারদের সাথে ডিল করতে হবে, কিভাবে নেটওয়ার্কিং করতে হবে। আমার ক্ষেত্রে কিন্তু নেটওয়ার্কিংটা খুব ইম্পর্টেন্ট। নেটওয়ার্কিং মানে যে তুমি ভালো সম্পর্ক রাখবে বসদের সাথে, তোমার সাথে যারা তোমার কাজ করছে ওদের সাথে, বিকজ নেটওয়ার্কিংয়ে কিন্তু তোমার অনেক ক্যারিয়ার প্রোগ্রেশন হয়। আর কাস্টমারদের সাথে
আমি যেহেতু ব্যাংকে ছিলাম, ওটা লট অফ ইট ওয়াজ ডিলিং উইথ কাস্টমার্স। তো এটা আমি ওদেরকে খুব ভালো করে শিখিয়েছি যে কাস্টমার ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্সন ফর ইন আ ব্যাংক, বিকজ ব্যাংক থাকতোই না যদি কাস্টমার থাকতো না। তো কাস্টমারদের সাথে কীভাবে ভালো ব্যবহার করতে হবে, অ্যান্ড টু অলওয়েজ রিমেম্বার দ্য কাস্টমার ইজ অলওয়েজ রাইট। অনেক সময় কিন্তু কাস্টমাররা হয়তো রাইট হতো না, কিন্তু আই টট দেম দ্যাট তোমরা বুঝিয়ে ওনাদের শেখাবে, কিন্তু কোনো দিন ওনাদের বলবেন না আপনি ভুল করেছেন, ব্যাংকের কিন্তু এই পলিসি না, ওই পলিসি না। এটা কিন্তু ব্যাংকদের একটু হ্যাবিট আছে যে বলা যে এটা পলিসির বাইরে, এটা পলিসি করতে পারবো না আমরা। তো এগুলো আমি ওদেরকে খুব বেশি করে এগুলো শেখাতাম। আমরা বসে বসে সকালবেলা আমরা করতাম ওই হার্ডেলগুলো বলে মিটিংস, ওদের সাথে সব সকালে বসেই আমরা মিটিং করতাম। ওরা যা প্রশ্ন করতো আমাকে আমি উত্তর দিতাম, আমি যা প্রশ্ন করতাম ওদেরকে ওরাও উত্তর দিত। যদি ওদের কোনো দিকে কোনো শর্টফল থাকতো আমি ওদের শিখিয়ে দিতাম। সো দিস ওয়াজ মাই ওয়ে অফ teaching them how to be leaders, to take their own decisions. And তো এইভাবে and I might have mentioned it before also that all my team members did very well later on. ওরা সবাই বড় বড় চাকরি নিল, বড় বড় জায়গায়, অনেকে বিদেশে আছে, বড় ব্যাংকে আছে, ভালো চাকরি করছে। সো আমার ফিলসফি এটাই ছিল যে আমি লিডার হয়েছি, তোমরাও লিডার হবে। তো আমি ইয়াং মেয়েদের যেটা আমি অ্যাকচুয়ালি বলি, আমাদের সময় কোনো মেন্টর বলে কেউ ছিল না, রোল মডেল খুব কম ছিল যে আমরা কার থেকে জিজ্ঞেস করে শিখবো। কিন্তু এখন ইয়াং মেয়েদেরকে আমি মাইসেলফ ইজ আ মেন্টর টু আ লট অফ ইয়াং পিপল। ওরা আমাকে ফোন করে যে আপা কীভাবে এটা করব, কীভাবে ওটা করব। তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমি ওদেরকে বলি যে তোমাদের কনফিডেন্স লেভেলটা বাড়াবে, বিকজ তোমরা যদি কিছু ভয় পাও তোমাদের কিন্তু কনফিডেন্স লেভেল কোনো দিন আসবে না। কোনো দিন মনে করো না যে তুমি একটা জিনিস জানো না, কিন্তু তুমি ভয়ে প্রশ্ন করছো না, বিকজ হয়তো তুমি ভাবছো এটা ভুল হলে মানুষে হাসবে, কিন্তু এটা জীবনেও তুমি এটা ফিল করবে না। যেটা জানো না প্রশ্ন করবা, প্রশ্ন করলেই তুমি শিখবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা তো একটা জায়গায় বসে থাকবে না, তোমরা সবসময় শিখার ইয়েটা করবা, নলেজটা ইনক্রিজ করবা। অ্যান্ড আজকালকার দিনে এত হাই টেক এসছে, এআই এসছে, ChatGPT এসছে, প্লাস গুগল, তোমরা কিন্তু কোনো প্রশ্ন থাকলে তোমরা সব কিছুর উত্তর পাবা। এইটা আমি নিজেও করি এখনও। সো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, যেটা আমি সবসময় বলে থাকি, যে মানুষের সাথে তোমরা ব্যবহারটা ভালো করবা। কাস্টমার হোক, নিজের বস হোক, নিজের কলিগস হোক, নেটওয়ার্কিং উইচ ইজ কল্ড নেটওয়ার্কিং, ওটা খুব ইম্পর্টেন্ট। বিকজ নেটওয়ার্কিং করলে না তোমার 50% অফ ইয়োর জব ইজ ডান। অনেক সময় নেটওয়ার্কিং আমরা করি না, আমরা নিজের কাজ করতে থাকি, কিন্তু নেটওয়ার্কিং খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড প্লাস লার্নিং হাউ টু স্পিক আপ। যদি কোনো প্রবলেম হয়, কিছু হয়, ভয় পেয়ে ওটা নিজের ভিতরে রেখো না, বিকজ ওটা নিজের ভিতরে রাখলে তোমার একটা ডিপ্রেশন হয়ে যাবে, তোমার কাজ ফোকাসে কমে যাবে। সো স্পিক আপ পলিসিটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। কিছু যদি তোমাদের কেউ হ্যারাস করে কিংবা কিছু হয়, সবসময় এটা স্পিক আপ করবে, বিকজ স্পিক আপ না করলে কিন্তু এটা জীবনে ঠিক হবে না, অ্যান্ড ইট উইল মেক ইউ অ্যান আনহ্যাপি পারসন ইন ইয়োর ওয়ার্ক প্লেস। তো রিমেম্বার, তোমার ওয়ার্ক প্লেসে তুমি পুরো দিনটা যে গুনো, তোমার ম্যাক্সিমাম টাইম তোমার ওয়ার্ক প্লেসে কাটাচ্ছ। তো ওখানে যদি এনভায়রনমেন্ট হ্যাপি থাকে না, তুমি হ্যাপি থাকো না, তোমার কোনো প্রোডাক্টিভিটি অনেক কমে যাবে। তো আমি এটা খুব ইম্পর্টেন্ট আমার জন্য। অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, অ্যাজ আই কিপ টেলিং ইউ, যে নিজের উপরে বিশ্বাস রাখবে, নিজে শিখবে, নিজে অন্যদের সাথে ব্যবহার ভালো করবে, আর কাস্টমারদের সাথে দেখে রাখবে, সবাই সাথে যেন অ্যাজ এ টিম ওয়ার্ক তোমরা যেন করো। আমি যখন ব্যাংকে চাকরি আরম্ভ করলাম, তখন আমাদের ভালোই রেমুনারেশন দিত, যেটা স্যালারি আর কি। তো আমার স্যালারিটা আমি খুব খুশিভাবে স্পেন্ড করতাম, বিকজ আমার হাজব্যান্ডের ভালো একটা জব ছিল। তো আমি পার্টিং করতাম, বাইরে যেতাম, জিনিসপত্র কিনতাম। বাট এনিওয়ে, আমার পাশে আমার ফ্রেন্ড বসতো, ও আমার কয়েকদিন পরেই আমার ব্যাংক জয়েন করেছে। তো একদিন কথায় কথায় ও আমাকে বললো যে ও অলরেডি 30 লাখ টাকা জমিয়েছে।
তো আই ওয়াজ ভেরি সারপ্রাইজ। আই সেড তুমি 30 লাখ টাকা জমিয়েছো, কীভাবে জমিয়েছো? তো বললো আমি এভরি মান্থে যখন আমি স্যালারি পাই আমি পার্ট অফ দ্য স্যালারি গিয়ে ইনভেস্ট করি। তখন কিন্তু সঞ্চয়পত্র খুব কমন একটা সেভিংস ইনস্ট্রুমেন্ট ছিল। তো ও অনেক জমিয়েছিল আর তখন কোনো লিমিটও ছিল না। তো এনিওয়ে সেই দিন আমি রিয়েলাইজ করলাম দ্যাট হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু সেভ অ্যান্ড টু বিকাম ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। অ্যান্ড আমি কিন্তু তারপরে আর আই নেভার লুকড ব্যাক। আমি তখন থেকেই আই স্টার্টেড সেভিং। এভরি মান্থ আই উড সেভ। And of course, it took me a long time to be like my friend, but I started saving. And I have to say that সেভিং করে আমি হয় ফিক্সড ডিপোজিটে রাখতাম আর সঞ্চয়পত্র কিনতাম। অ্যান্ড সেভিং করে আমি পরে রিয়েলাইজ করলাম যে আমার একটা সেন্স অফ ইন্ডিপেন্ডেন্স এসছে ফাইন্যান্সিয়ালি, যেটা আমি তখন রিয়েলাইজ করলাম যে ওয়াই ওয়াজ আই ডিপেন্ডেন্ট অন মাই হাজব্যান্ড, বিকজ আমিও তো নিজে একটা বড় ব্যাংকে চাকরি করি। তখন আমি রিয়েলাইজ করলাম যে ইট ইজ সো ইম্পর্টেন্ট দ্যাট টু বি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। ইট গিভস ইউ ইউর ওন আইডেন্টিটি। তো আমি তখন ডেইলি স্টারের একজন এসে আমাকে বলল যে আপনি কি একটা ডেইলি স্টারের একটা কলাম লিখবেন উইকলি, যে ওটার একটা কী নাম দিল যে পেনি ওয়াইজ, যে ওখানে আপনি অ্যাডভাইস দিবেন সবাইকে যে কীভাবে সেভিং করা উচিত, কীভাবে রিস্ক নেওয়া উচিত না। তো আই স্টার্টেড রাইটিং that article and it became a very well read article because অনেকে ওটা পড়ে পড়ে ওরা নিজে থেকেই আরম্ভ করলো সেভিংটা। তো ইট ওয়াজ এ গুড থিং। অ্যান্ড এখনও ডেইলি স্টারে আমি লিখি, বাট অত রেগুলারলি লিখি না, বাট এখনও সবাই বলে তুমি লেখো লেখো, বিকজ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ইট ইজ। বিকজ ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ইজ নট অনলি গিভস ইউ your financial your own identity, but it also helps you. হঠাৎ কোনো দিন একটা এমার্জেন্সি হলো, আর হঠাৎ বাচ্চাদের তো স্কুলের ফিস টিজ, ইউ কান্ট অলওয়েজ ডিপেন্ড অন ইয়োর হাজব্যান্ড। অ্যান্ড আই হ্যাভ টু সে দ্যাট মাই হাজব্যান্ড রিটায়ার্ড মেনি ইয়ার্স ব্যাক। That's when I realized that it was a very good thing that I had started saving. And I want to tell all my young friends who are working now, you know, be it male, be female, that save money. Saving is important and it will help you in the future. তো ফাইন্যান্সিয়াল লিটারেসিতে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমরা সবাইরই একটা ট্যাক্স রিটার্ন দিতে হয়। সো অলওয়েজ রিমেম্বার যে যখন অ্যান্ড ট্যাক্স ইজ অন দ্য আর্নিং দ্যাট ইউ আর মেকিং, যে ইনভেস্টমেন্ট করছি যেটা আমাদের ইন্টারেস্ট পাচ্ছি ওটার উপরে একটা ট্যাক্স দিতে হয়। সো ট্যাক্সের জন্য সবসময় বি আ গুড সিটিজেন অ্যান্ড পে ইয়োর ট্যাক্স, বিকজ অনেকে কিন্তু ট্যাক্স ইভেড করে, হয়তো পয়সা দিয়ে দিল, দিয়ে বললো আমার ট্যাক্সটা ওয়েভ হয়ে গেল। এনিওয়ে হোয়াট এভার ইট ইজ, সো পেইং দ্য ট্যাক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো অলওয়েজ কিপ মানি অ্যাসাইড। অ্যান্ড অলসো একটা বাংলাদেশ ব্যাংকের একটা রুল আছে যে একটা অ্যামাউন্ট ইনভেস্ট করলে 5 লাখ ও সামথিং একটা ট্যাক্স রিবেট পাওয়া যায়। এটা অনেকে জানে না কিন্তু। তো ওই রিবেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যতটা ট্যাক্স দেওয়া উচিত তার থেকে অনেক কম দিতে হয় যদি একটা ইনভেস্টমেন্ট করে রাখা হয়। তো এগুলো খুব ইম্পর্টেন্ট। আর অনেক কিছু আছে, অলওয়েজ কিপ ইয়োর চেকবুকস, ইয়োর ক্রেডিট কার্ডস, এভরিথিং ইন আ সেফ অ্যান্ড সিকিউর প্লেস, বিকজ আজকাল অনেক রকমের ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি হয়। মানুষে চেক বই চেক সাইন করেও গিয়ে টাকা পয়সা তুলে নিয়ে চলে আসে ফোর্জ করে। So anyway, just to tell you that, and financial literacy, you can always find out more about it, AI হোক, গুগল হোক, যে আমি কীভাবে আমার ফাইন্যান্সিয়ালসগুলো আরও সেফ রাখতে পারি, আরও সিকিউর রাখতে পারি। বাট দিস ইজ ভেরি কমন সেন্স, ইউ ক্যান ডু ইট ইয়োর সেলফ।